বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মেয়াদ শেষের ১৩ দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে, আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। মশার উৎপাতে টানা ২ মাস দুর্ভোগের পর দক্ষিণের মেয়র জানালেন, ভুল করে ছেটানো হয়নি ওষুধ। মন্ত্রী বললেন, মশার কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশকে ১,৯,০০,০০০ টিকা দেবে কোভ্যাক্স। সবার ভ্যাকসিন নিশ্চিতে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে হবে রেজিস্ট্রেশন বুথ। কেন্দ্র বাড়ানোর তাগিদ। এবং তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লির সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ। মোদির সফর চূড়ান্ত করতে কাল ঢাকায় আসছেন জয়শঙ্কর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার ১৩ দিন আগে আবারও সময় বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। এর আগে ২ দফা বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। তার আইনজীবী জানিয়েছেন, বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের ২৫শে মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও ১ দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে ১৫ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার ১৩ দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করল তার পরিবার। মঙ্গলবার বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি জমা দেন। চাওয়া হয় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি। মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। বাসাতেই বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসা হবে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শর্ত আরো শিথিল করে মানে চিকিৎসায় করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটা জানিয়েছেন, এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য ইসের সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। তার আইনজীবী জানান, বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। চিকিৎসা হলেই করোনার টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। ওনার যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা উনি পাচ্ছেন না। আমরা দাবি জানাচ্ছি বিশেষায়িত হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য। সরকার ইচ্ছাকৃতভাবে ওনাকে ট্রিটমেন্ট না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতির ২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ২ বছর ১ মাস ১৭ দিন কারাভোগ করেছেন। এর মধ্যে ১১ মাসই ছিলেন হাসপাতালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে ৪২ বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবী বলছেন, বারবার সময় নিয়ে বিচার কাজ বিলম্বিত করছে আসামিপক্ষ। তবে বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, তাদের মক্কেল অসুস্থ হওয়াতেই তিনি আদালতে হাজির হচ্ছেন না। গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল বুধবার। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানির কথা থাকলেও এই দিন আদালতে হাজির হননি বেগম জিয়া। ৪২ বারের মতো শুনানি পেছাতে আবেদন করেন তার আইনজীবীরা। বেগম খালেদা জিয়া অসুস্থ, আদালতে আসা তার জন্য ঝুঁকিপূর্ণ, এমন আবেদন আমলে নিয়ে আদালত ১ মাস সময় দিয়ে আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। দুদক আইনজীবী বলছেন, ১৪ বছর পার হলেও রাষ্ট্রের ১৪,৫৬,৩৭,০০০ টাকার ক্ষতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে না পারাটা হতাশাজনক। আজকেও গ্যাটকো মামলা ইচ্ছা করলে তারা শুরু করতে পারতো, যেহেতু নাইকো মামলা তো খালেদা জিয়ার অনুপস্থিতিতে এইটা মামলাটা তারা শুরু করেছে। আমরা আশা রাখছি হয়তো আবার খালেদা জিয়ার চার্জ হিয়ারিং মামলা শুনানি হবে। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী বলছেন, করোনা ঝুঁকির কারণে বেগম জিয়া আদালতে হাজির হচ্ছেন না। আমরা বলেছি যে ওনার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে, আর এই অবনত অবস্থায় এই করোনাকালীন সময়
তার জন্য আদালতের মতো এরকম একটা উন্মুক্ত স্থানে উপস্থিত হওয়া খুবই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। 2007 সালের 2 সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,616 টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 13 মে বেগম খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের পতন ঘটাতে সব রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। যারা স্বাধিকারের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল, আন্দোলনকে সংগ্রামকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসের যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য দিতে চাই। সমস্ত গণতন্ত্রের দেশপ্রেমিক মানুষদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আমরা 1971 সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, আমাদের অধিকারকে কায়েম করা, তার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার। ভুল করে মশা মারার ওষুধ 2 মাস পরে ছিটানো হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আর এ কারণেই রাজধানীতে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কিউলেক্স মশা ডেঙ্গুর মতো ভয়ঙ্কর নয়। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত, দিন কিংবা রাত, মশা এখন অসহনীয় নিত্যসঙ্গী। একদিকে মশার কামড়, অন্যদিকে মশার উপদ্রবে বাড়ছে নানা রোগ শোক। আগে মশা তো আসছিল না, এখন মশা একটু বাড়ছে। মশা যদি থাকুন যায় না, এই ধুমা দিছি তেনাপুর হয়ে কয়েল জ্বালাই, মশারি টানাই, ফ্যান্সারি সব ধরনের আমরা প্রসেস করি, তাও মশার উৎপাদে টিকতে পারতাছি না আমরা। আগের তুলনায় এখন মশার উৎপাদ একটু বেশি। হঠাৎ করে মশার উপদ্রব এতটা বাড়ল কেন? স্থানীয় সরকার মন্ত্রী যুক্তি দেখালেন, খাল বিল ও শহরের ভেতরে জলাশয়ের পানি নেমে যেতে না পারায় অধিক হারে জন্মেছে কিউলেক্স মশা। কিউলেক্স এবং অ্যানাফিলিস মশা আমাদের ডেঙ্গুর মতন এরকম বিপজ্জনক নয়, আতঙ্কিত হওয়ার কিছু নাই। খাল বিল পরিষ্কার পরিচ্ছন্নতা যখন পুরা দমে করতে সক্ষম হব, তখন আমরা, আমার মনে হয়, এটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হব বলে বিশ্বাস করি। তো আমি সকল নগরবাসী এবং প্রিয় সাংবাদিক বৃন্দকে বাস্তবতাটা আপনারা অনুধাবন করবেন। আর দক্ষিণের মেয়র তাপস অকপটে স্বীকার করেছেন, শীতের শুরুতেই মশক নিধন কার্যক্রমে কৌশলগত ভুলের কারণেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ডেঙ্গুর প্রকোপটা যেহেতু ছিল, সেটা আমাদের সেই কার্যক্রমটা ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নেওয়া, কিন্তু আসলে সেটা ভুল ছিল, কৌশলটা ভুল ছিল। আমাদেরকে শীত আসার সাথে সাথে থেকেই কিউলেক্সের বিরুদ্ধে আমাদের কার্যক্রম নেওয়া উচিত ছিল। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। নগরীর বিভিন্ন স্থানে খাল দখলমুক্তকরণ কার্যক্রমের পরিদর্শনের শেষ প্রান্তে বাংলা মোটরের পান্থকুঞ্জে এসটিসি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তারা দুজনই আশা প্রকাশ করেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই আধিক্য কমে আসবে মশার উপদ্রবের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে কাল ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 26 মার্চ উপলক্ষে এই সফরে 2 শীর্ষ নেতার বৈঠকে কি ঘটবে তাই এখন জোরে সোরে আলোচিত হচ্ছে কূটনৈতিক মহলে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটানো বাংলাদেশ এখন অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর কানেক্টিভিটির উপর গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিস্তার নতুন গতি না থাকলেও ঢাকা নয়াদিল্লির সম্পর্কে চীন কোনো বাধা নয়, এ প্রসঙ্গও থাকতে পারে হাসিনা মোদি আলোচনায়। দেবাশিস রায়ের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 26শে মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারী পেরিয়ে প্রথম বিদেশ সফরে এসে হাসিনা মোদি 2 শীর্ষ নেতার বৈঠকে কি থাকবে আলোচ্যসূচিতে, সেটি এখন আগ্রহের বিষয়। তার এই সফরে ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল ইস্যুসহ বঙ্গবন্ধু বাপু জাদুঘর উদ্বোধন, স্বাধীনতা সড়ক চালুর পাশাপাশি তিনি শ্রদ্ধা জানাতে যেতে পারেন জাতির পিতার ভিটে টুঙ্গিপাড়াতেও।
মূলত সফরে বৈঠকের টেবিলে কি কি থাকছে সেসব চূড়ান্ত করতে বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেনের সঙ্গেও কথা বলবেন তিনি। উপমহাদেশের দুই শীর্ষ নেতার সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়মিত বিষয়গুলো ছাড়াও ঢাকা অগ্রাধিকার দেবে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর ওপর। এবছরে যেটা জোর পেয়েছে এবং পাবে সামনে, যে যোগাযোগের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে, বাণিজ্যে, অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ না, আরও অনেক কিছু আসতে পারে সামনের দিনে। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে সুনির্দিষ্ট কিছু না থাকলেও বাংলাদেশ ন্যায্য আদায়ের দাবিতে নীরব থাকবে না বলেও মত প্রতিমন্ত্রীর। এটা তো সবসময় প্রায়োরিটি আমাদের। আলাদাভাবে একটি দেশের সাথে কাছাকাছি গেলে আরেকটি দেশ কি মনে করতে পারে, আমরা এটা নিয়ে আর চিন্তিত নই মোটেই। এদিকে কূটনৈতিক মহলের বিশিষ্টজনরা প্রশ্ন তুলছেন, কেন্দ্র সরকার ও রাজ্যের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ কতদিন অপেক্ষা করবে তিস্তার জন্য? ন্যায্য চাহিদা আমাদের, এবং এমন না চাহিদা এগ্রিমেন্ট হয়ে আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা তিনি আপত্তি করছেন, বাধা দিচ্ছেন। আমি মনে করব টাইম হ্যাজ কাম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে তাকে একটা ব্যবস্থা পথ খুঁজে বের করতে হবে। কীভাবে তিনি করবেন সে তার। বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার 1,9,00,000 ভ্যাকসিন দেবে কোভ্যাক্স। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা জানান। বিভিন্ন সংস্থা ভ্যাকসিন খাতে $3.5 মিলিয়ন ঋণ দিতে প্রস্তাব দিয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের ভ্যাকসিন যদি হাতে বেশি আসে, যদি সব শিডিউল বেশি থাকে, তাহলে হয়তো আমরা বয়সের বিষয়েও আমরা চিন্তা করতে পারবো এবং আমাদের শিডিউলেরও আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকবে যে নিশ্চিত হয়ে জানি আমরা কাজ করি এবং আমাদের সেকেন্ড ডোজ জানি আমাদের হাতে থাকে, সেইটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। $3.5 মিলিয়ন অর্থাৎ $3.5 বিলিয়ন আমাদেরকে দিতে চায় এই ভ্যাকসিনের ক্রয়ের জন্য, ভ্যাকসিন কার্যক্রমে ব্যবহারের জন্য। এদিকে সবার ভ্যাকসিন নিশ্চিতে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে হবে রেজিস্ট্রেশন বুথ। প্রচার বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গণটিকার উদ্দেশ্য পূরণ করতে সব শ্রেণীর মানুষকে এর আওতায় আনার বিকল্প নেই। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর প্রায় সব কোভিড টিকাদান কেন্দ্রেই দেখা যায় যথেষ্ট ভিড়। আগ্রহীদের চাপে অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর টিকা নিতে SMS পেতেও অপেক্ষায় থাকতে হচ্ছে বেশ কয়েকদিন। তবে রাজধানীর অনগ্রসর আর পিছিয়ে পড়া মানুষের বেলায় সে চিত্রটা একেবারেই বিপরীত। তথ্য প্রযুক্তি সহ নানা দিক থেকে পিছিয়ে পড়া এসব মানুষ জানেন না ঠিক কিভাবে নিবন্ধন করতে হবে, কিংবা টিকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তাদের নেই স্বচ্ছ ধারণা। ভ্যাকসিন তো অনলাইনে বুঝে নিতে পারিনি, আমাদের কোনো আইডিয়া নাই, আর আমাদেরকে বলেও নাই যে কোথায় দিতে হবে, কোথায় যাইতে হবে, বললেন আমরা যাব। তবে নীতি নির্ধারকরা বলছেন, সচেতনতা বাড়াতে ও সবার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রতি ওয়ার্ডে বুথ তৈরির অনুরোধ জানানো হয়েছে জনপ্রতিনিধিদের। এর ফলে সবাই টিকা নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন তারা। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে সিটি কর্পোরেশনের সহযোগিতা যারা নিবন্ধন বুথ করবেন এবং প্রশিক্ষিত যারা আছেন তারা প্রয়োজনে সেখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হয় তারা সেখানে টিকা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, গণটিকাদান কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজন সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা, আর সে কারণে নিবন্ধন প্রক্রিয়াকে পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। টার্গেট পূরণ করতে হলে আমার যেটা মত সেটা হলো এখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, উঠোন বৈঠক, আমাদের যে স্বাস্থ্য সহকারীরা আছে, CSCPরা আছে, NGO স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে এটাতে খুব বড় করে যুক্ত করতে হবে। নিবন্ধনের সময়ই উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, নিবন্ধন হবে এবং তাদের উদ্বুদ্ধ করা যাবে। সবাইকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা আমদানি, পরিবহন ও বিতরণের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও করোনা মহামারী মোকাবেলায় অতি জরুরি হিসেবে টিকা আমদানি, বিপণন এবং বিতরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এই কার্যক্রম নির্বিঘ্ন এবং দ্রুততার সঙ্গে করতেই এবার টিকার উপর থেকে সব ধরনের মূসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও বিজ্ঞপ্তিতে দুটি শর্ত জুড়ে দিয়েছে এনবিআর, যার প্রথমটিতে বলা হচ্ছে, এই কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র সরকারকে সরবরাহ করলেই। আর দ্বিতীয় শর্তে এনবিআর বলছে,
টিকা সরবরাহ করে পাওয়া অর্থের বিবরণী 10 কার্য দিবসের মধ্যেই সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট কার্যালয়কে নথিসহ জানাতে হবে। অবৈধ টাকায় বিদেশে বসতি করছেন কারা? তালিকা চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। অবৈধ টাকাওয়ালা ও অর্থ পাচারকারীদের মুখোশ উন্মোচনে উচ্চ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সময় সাপেক্ষ হলেও দুর্নীতিবাজদের পরিচয় প্রকাশ করা হবে। দেশের টাকা লুট করে যারা বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে বলেও জানায় দুদক ও রাষ্ট্রপক্ষ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছেন তাদেরকে জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশের উচ্চ আদালত। কারা পাচার করেছেন, দেশের বাইরে কার কোথায় বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের তালিকা জাতির সামনে তুলে ধরতে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রায় 14,000 দ্বৈত নাগরিকের মধ্যে কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাও যাচাই বাছাই চলছে। একের পর এক উচ্চ আদালতের আদেশে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সরকারি দফতর এ নিয়ে নড়ে চড়ে বসেছেন। পাচারকারীদের তালিকা তৈরিতে বিদেশি দূতাবাসগুলোকেও চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শতাধিক ব্যক্তি 2500 কোটি টাকা পাচারের হিসাবও আদালতে দাখিল করেছে দুদক। বিপরীতে এ পর্যন্ত 20 কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের জন্য এরা শত্রু, কারণ এরা দেশের টাকা বিদেশে পাচার করছে, আর এদের টাকার আয়ের উৎসটাও আসলে জনসমক্ষে জানা দরকার। পানামা পেপারসে নাম আসা দুই বাংলাদেশি মুসা বিন শমশের ও আব্দুল আওয়াল মিন্টুর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত হচ্ছে প্যারাডাইস পেপারস নিয়েও। দুদক আইনজীবী বলছেন, সময় সাপেক্ষ হলেও পাচারকারী ও অবৈধ টাকাওয়ালাদের মুখোশ উন্মোচন করা হবে শিগগিরই। কানাডাতে যাদের বাড়ি গাড়ি আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায়, সে ব্যাপারেও আমরা তথ্য চেয়েছি। বেগমপাড়াতে কারা আছে আমরা নাম চেয়েছি, আমরা নামের পাশে তাদের পাসপোর্ট নাম্বার চেয়েছি, তাদের অবস্থান জানতে চেয়েছি। আইনগতভাবে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, তাই বিনিয়োগ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাচার হয়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে 2004 থেকে 2015 সাল পর্যন্ত পাচার হয়েছে 98,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অ্যান্টার্কটিকার হিমশৈলে আবারও দেখা দিয়েছে বড়সড় ফাটল। 490 বর্গ মাইলের বিশাল এই হিমশৈলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। হিমশৈলটি ভেঙে বর্তমান অবস্থান থেকে সরেও যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফাটলের ঘটনায় মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বড়সড় ফাটল দেখা গেছে। ব্রুন্ট আইস শেলফে এই ফাটল দেখা গেছে। প্রথম ফাটল দেখার প্রায় 10 বছর পর দ্বিতীয় এই ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে। এই হিমশৈলটি কয়েক বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। 490 স্কয়ার মাইলের এই হিমশৈল নিউ ইয়র্ক শহরের চেয়ে বড়। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে কর্তৃপক্ষ বলছে এর আকার 1270 স্কয়ার কিলোমিটার। দ্য হ্যালে রিসার্চ সেন্টার জানান, এ ধরনের ঘটনা সত্যি অপ্রত্যাশিত, কারণ 150 মিটার পুরো এই শেলফটি একদম মহাদেশের সাথে লাগোয়াভাবে অবস্থিত। বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবি আর জিপিএস দিয়ে তদারকির পরই বুঝতে পারছিলেন এ অঞ্চলের বরফের স্তরে বড় ফাটল দেখা যাবে। অ্যান্টার্কটিকায় শীতকাল চলার পরও কেন এ ধরনের বিপর্যয় হলো তা নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ। ভাঙনের সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াস। হিমশৈলের ভাঙনে ক্ষতির মুখে পড়তে পারে অ্যান্টার্কটিকা অঞ্চলের সামুদ্রিক বাস্তুসংস্থান। পৃথিবীর 2 পোলার অঞ্চলের একটি অ্যান্টার্কটিকা। এ মহাদেশের 98% বরফে ঢাকা থাকে। 1,40,00,000 স্কয়ার কিলোমিটারের এ মহাদেশের হিমশৈল আছে 2,65,000 গিগাটন। পৃথিবীর 61% বিশুদ্ধ পানির উৎস এই অ্যান্টার্কটিকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। মেয়াদ শেষের 13 দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে, আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। মশার উৎপাতে টানা 2 মাস দুর্ভোগের পর দক্ষিণের মেয়র জানালেন, ভুল করে ছেটানো হয়নি ওষুধ। মন্ত্রী বললেন, মশার কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।